আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আজকে বাংলা সেকেন্ড পেপার যে পার্ট আছে সেটাতে আমরা যে অধ্যায়গুলো আলোচনা করব সেগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। দেখো, ব্যাকরণ অংশে 22 এবং 25 এই দুটো পার্ট আমরা আলোচনা করব। 22 নাম্বার হচ্ছে বাক্য পরিচয় এবং 25 নাম্বার হচ্ছে ক্রিয়ার কাল। এর পাশাপাশি যেগুলো দেখবো সেটা হচ্ছে যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ, সন্ধি বিচ্ছেদ এবং দরখাস্ত। তো প্রথমে চলো আমরা ব্যাকরণ অংশের আগে যুক্তবর্ণ বিভাজন, তারপরে সন্ধি বিচ্ছেদ এবং দরখাস্ত এগুলো একটু দেখে ফেলি, তাহলে আমাদের পাঠে যেতে সহজ হবে এবং লম্বা সময় ধরে আমরা পাঠটা গ্রহণ করতে পারবো। তো আমরা আগে এই বিষয়গুলো যেগুলো আমরা প্রত্যেকটা টার্ম পরীক্ষাতে দিয়ে এসেছি, প্রত্যেকটা টার্ম পরীক্ষায় আমরা এই বিষয়গুলোতে অ্যাটেন্ড করেছি, তাই এগুলো মোটামুটি আমাদের জন্য সহজ। ঠিক আছে, যুক্তবর্ণটা আগে আসি। যুক্তবর্ণটা সবার প্রথমেই আছে 47 নাম্বার পৃষ্ঠা। তোমাদের অনুশীলনীর 47, 48, 49, 47, 48, 49 এই তিনটা পৃষ্ঠা তোমাদের বার্ষিকের জন্য আছে। তো এগুলো তোমরা ভালো করে দেখবে, 47, 48, 49। এবার কিন্তু তোমরা যুক্তবর্ণ যদি পরীক্ষায় আসে তাহলে বাক্য বিভাজন সহ আসবে। ঠিক আছে, বাক্য গঠন সহ আসবে, তাই তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে। গতবার তোমাদেরকে শুধু যুক্তবর্ণ বিভাজন দিয়েছিলাম, অনেকেই বাক্য গঠন সহ করেছো। প্রশ্নটা করবে এক কথায় প্রকাশে, তোমরা অনেকেই অনেকগুলো বাক্য গঠন, দুঃখিত যে 4টা ছিল এক কথায় প্রকাশ, কিন্তু তোমরা সেখানে কি করেছো, 4টার বদলে 5টা উত্তর করেছে, তাই অনেকে কনফিউশন হয়ে গেছে। যারা সংখ্যা লেখা নেই, প্রশ্নের মধ্যে সংখ্যা লেখা নেই কতটি উত্তর করতে হবে, সেক্ষেত্রে কর্নারে যে নাম্বারিং থাকে সেটা দেখবে। নাম্বারিংটা খেয়াল করলে বোঝা যায় যে কয়টি উত্তর করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে যে যুক্তবর্ণগুলো আছে সেগুলো তোমরা অনেকে যেটা করো যে হসন্তটা দাও না। যুক্তবর্ণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হসন্তটা ব্যবহার করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই যে ও খ, এগুলো যখন যুক্ত হচ্ছে তখন ও একটা হসন্ত আছে, যোগ খ, এইভাবেই তোমাদের লিখতে হবে। অবশ্যই হসন্তটা ব্যবহার করবে, কারণ এটা যুক্তবর্ণ বিভাজনের নিয়মের মধ্যে পড়ে। ঠিক আছে, তারপর আরেকটা দেখো স্বাধীনতা। স্বাধীনতায় কি আছে, দন্ত স্বয় আছে, দন্ত স্বয়, তাহলে দন্ত স হসন্ত ব। এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে কি যেভাবে পরীক্ষায় দিয়েছে, যেভাবে এখানে আছে সেভাবে করতে হবে। এরপর দেখো আমি আরো কয়েকটা পড়াই তোমাদেরকে, যাতে অনেকেই ভুল করো। যেমন তোমরা বিজ্ঞান শব্দটা লেখার জন্য এটা ব্যবহার করো। এটা কিন্তু আমি একটু বড় করে লিখছি, কারণ এটা অনেকেই লিখতে ভুল করো। এখানে এরকম একটা অংশ আছে, তারপর এটা, ঠিক আছে, এবং এটাতে কিন্তু বর্গীয় জোড় এই জিনিসটা নেই, বর্গীয় জোড় এই জিনিসটা নেই, তাই এগুলো খেয়াল করবে। এগুলোর জন্য কিন্তু মাইনাস মার্কিং আছে, কারণ তুমি শব্দটা, বর্ণগুলো কেন শেখানো হচ্ছে, শব্দটা সঠিকভাবে জানার জন্য, বর্ণটা সঠিকভাবে চেনার জন্য। তাহলে আমাকে অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। এখন এটার যে বিভাজন সেটা কেমন হবে, সেটা তোমরা অনেকে কি করো যে অনেকে ভুল লিখো, যে গত পরীক্ষায় এই জিনিসটা হয়েছে, এটা বর্গীয় জ সাথে ইয়, অনেকে ইয় আগে লিখে দাও, ইয় যোগ বর্গীয়, এটা কিন্তু আরেকটা, এটা হচ্ছে এটা। ঠিক আছে, তাই অবশ্যই কোন শব্দটা আগে বসবে, কোন শব্দটা পরে বসবে সেটা অবশ্যই খেয়াল করতে হবে। এই জিনিসগুলো তোমরা একটু অবশ্যই খেয়াল করবে, নজরে আনবে, কারণ তোমাদের ভুল হোক সেটা আমি চাই না। তাই যে বিষয়গুলো তোমাদের মাথায় আসে না সেগুলো আমি একটু বলে দিচ্ছি। আরেকটা জিনিস দেখো যে অনেক ক্ষেত্রে আমরা যেগুলোতে ফলা ব্যবহার করি সেগুলোতে অবশ্যই ফলাটা উল্লেখ করতে হবে। যেমন
দন্ত স এর সাথে ম ফলা যুক্ত হয়েছে, তাই লেখার সময় অবশ্যই এভাবে ম ফলা এটা লিখতে হবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমরা একটু খেয়াল করবে যে এইখানে কোন জায়গায় কিভাবে আমাদেরকে লিখতে হবে। তারপরে আসো হচ্ছে সন্ধি বিচ্ছেদ, পৃষ্ঠা নাম্বার 71। পৃষ্ঠা নাম্বার 71 সন্ধি বিচ্ছেদে তোমাদের 71 এবং 72 এই দুই পৃষ্ঠা আছে। তো 71-এর এই যে একদম এখান থেকে দেখো, এখান থেকে পরবর্তী পৃষ্ঠার এই পৃষ্ঠাটা পুরোটা, এই যে এখানে যে দূর আছে অনুশীলনীর আগ পর্যন্ত, এগুলো তোমরা দেখবে। তো প্রথমে চলো আমরা দুই একটা দেখি। সন্ধি বিচ্ছেদগুলো হচ্ছে বোঝার বিষয়, তোমাকে সন্ধি বিচ্ছেদগুলো একটু ভালো করে মন দিয়ে পড়তে হবে। ত বা দ এর পর চ বা ছ থাকলে, ত বা দ এর পরে চ বা ছ থাকলে ত বা দ এর স্থানে কি হয়? চয় ছ হয়। যেমন সৎ যোগ চরিত্র, সৎ চরিত্র, সৎ যোগ চরিত্র, এটার উচ্চারণ কি হবে? সৎ চরিত্র। কিংবা চলৎ যোগ চিত্র, চলৎ যোগ চিত্র, এটার উচ্চারণ হবে চলচ্চিত্র। ঠিক আছে, উদাহরণগুলো আমরা একটু দেখি। যেমন আমরা এটা লিখছি চলচ্চিত্র, কিন্তু এটা আমাদের মূলত মূল শব্দটা কি? চিত্র, যেটা বলেছে যে ত বা দ এর পরে যদি চ থাকে, তাহলে দেখো এখানে কি আছে? খণ্ডত, তারপরে কি আছে? চ আছে, তাই না? এই যে এখানে আছে খণ্ডত, এখানে আছে চ, তাহলে ত বা দ এর পরে যখন চ থাকছে, এই দুটো বর্ণ মিলে কি হচ্ছে? চয় চ উচ্চারিত হচ্ছে। ঠিক আছে, এজন্য পুরো শব্দটাই উচ্চারণটা পাল্টে গিয়েছে, এটা চলচ্চিত্র হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে চলচ্চিত্র। ঠিক আছে, তো এটা একটা গেল। এরপরে দেখো 4 নাম্বারটা বলছি, উজ্জ্বল। ত বা দ এর পরে বর্গীয় জ বা ঝ থাকলে ত বা দ এর স্থানে জয় জ হয়, ঠিক একই রকম। তো এটা দেখো উজ্জ্বল, ঠিক আছে। এখন দেখো সেটা আমরা কি করে লিখেছি? উজ্জ্বল, এখানে খণ্ডত আছে, এখানে বর্গীয় জ আছে, দুটো মিলে কি হয়েছে? জয় জ হয়েছে। হ্যাঁ, উজ্জ্বল। তবে এখানে উজ্জ্বল শব্দটাতে কিন্তু একটা ব আছে, এটা কিন্তু অবশ্যই দিবে। ঠিক আছে, এরপরে দেখো তালব্যস্বরের পরে পূর্বস্থিত ত ও দ এর স্থানে চ এবং তালব্যস্বরের স্থানে ছ হয়। যেমন উদ্যোগ শ্বাস, উদ্যোগ শ্বাস উচ্ছ্বাস, তারপরে চলৎযোগ শক্তি চলৎ শক্তি। ঠিক একইভাবে বিসর্গ সন্ধিতে আসো। বিসর্গ সন্ধিগুলো আরও কঠিন লাগে, মনে হয় যে এগুলো এলোমেলো, কিন্তু তোমরা ভুল করো বিসর্গ সন্ধিগুলো। যেমন বিসর্গ এর পরে স্বরেও ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, বিসর্গ এর পরে যদি স্বরেও ছাড়া অন্য স্বরবর্ণ থাকে, সেক্ষেত্রে বিসর্গ লোপ পায়। যেমন অত যোগ এ সমান অতএব, অত যোগ এ, অত, এখানে বিসর্গ আছে যোগ এ, এটা যোগ হয়ে গেছে অতএব, এখান থেকে বিসর্গ কি হয়েছে? লোপ পেয়েছে। তো এই ধরনের শব্দগুলো একটু দেখবে। তারপরে দেখো বিসর্গ চ বা ছ থাকলে বিসর্গ এর স্থানে তালব্য হয়। যেমন দু বিসর্গ যোগ চিন্তা, মানে বিসর্গ এর পরে শব্দটা বর্ণটা যদি চ বা ছ হয়, সেক্ষেত্রে এটা পরিবর্তিত হয়ে কি হবে? বিসর্গ পরিবর্তিত হয়ে বিসর্গের স্থানে কি বসবে? তালব্য শব্দ হবে, তখন শব্দটা হয়ে যাবে দুশ্চিন্তা, দুশ্চিন্তা। ঠিক আছে, তো এই ছিল সন্ধি বিচ্ছেদ। এরপরে হচ্ছে দরখাস্ত 182 পৃষ্ঠা। 182 পৃষ্ঠায় তোমাদের দুটো দরখাস্ত আছে, সেগুলো একটু দেখো। যে প্রথমটা হচ্ছে সকাল সকাল বিদ্যালয় বসানোর আবেদন জানিয়ে প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার নিকট
একটি আবেদনপত্র লিখবো। আরেকটা হচ্ছে অনুপস্থিতিজনিত ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষিকার নিকট একটি আবেদনপত্র লেখো। তো আবেদনপত্রের যে ভাষা সেগুলো সম্পূর্ণ এক। প্রথমে যেটা হবে তোমাদের মেইন বিষয় হচ্ছে তারিখ থেকে শুরু করে সব কিছু কি এক লাইনে বসবে। প্রত্যেকটা লাইনের শুরু কি বাম পাশে সমান জায়গা থেকে হবে। এবং দরখাস্ত যদি কারো মনে হয় যে আমার এখানে লেখা শেষ, আমি এখান থেকে দরখাস্ত লিখব, যদি পরীক্ষার খাতায় সেরকম ইমার্জেন্সি করতেই হয় তাহলে অবশ্যই এরকম ফ্ল্যাট পেজে লিখবে। এটাকে বলা হয় ফ্ল্যাট পেজ। তার মানে কি আমি এপাশ থেকে লিখে এখানে শেষ করব, যেন এক নজরে পড়ে। তবে দরখাস্ত লেখার মূল নিয়ম হচ্ছে সম্পূর্ণটা এক পৃষ্ঠায় আসতে হবে। সম্পূর্ণ দরখাস্তটা অবশ্যই কি এক পাতায় আসতে হবে। সেটাকেই বলে দরখাস্ত লেখার সঠিক নিয়ম। তাই এটা একটু দেখবে। বিষয়গুলো হচ্ছে প্রথমেই বরাবর যে প্রধান শিক্ষকের কথা বলেছে, তো বরাবর প্রধান শিক্ষক স্কুলের নাম দেওয়া আছে, তোমরা তোমাদের স্কুলের নাম ব্যবহার করতে পারো যদি উল্লেখ করে না দেয় প্রশ্নে। তারপরে বিষয়, যেখানে যে বিষয় প্রশ্নে যে বিষয় বলে দিয়েছে সেটা কোথায় আসবে, এখানে আসবে। তারপর কি হবে, এরপরে তুমি তোমার মূল বক্তব্য দিবে, তারপর লিখবে নিবেদক, তুমি তোমার নাম লিখলে এরপরে তুমি কোন স্কুলে পড়ছো, যেটা এখানে দিয়েছো স্কুল সেটাই এখানে হবে। ঠিক আছে, এই বিষয়গুলোই মেইন। বাকিটা তোমরা পড়ে তোমাদের মতো করে চিঠিগুলো দরখাস্তগুলো রেডি করে নিও। এই ছিল আমাদের ব্যাকরণ বহির্ভূত যে বিষয়গুলো। এখন আসি, চলো আমরা আমাদের আজকের পাঠে, যে পাঠ 22, পাঠ 22-এ আমরা চলে যাই। পাঠ 22-এ কি আছে, বাক্য পরিচয়। পাঠ 22 হচ্ছে বাক্য পরিচয়, পৃষ্ঠা নাম্বার 125। বাক্য পরিচয়টা কি দেখো, বাক্য কাকে বলে? দুই বা ততোধিক বিভক্তিযুক্ত শব্দ পাশাপাশি বসে যখন বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। যেমন নাজিম বিদ্যালয়ে যায়, তারেক মাছ ধরছে। বাক্যের অংশ দুটি, উদ্দেশ্য ও বিধেয়। উদ্দেশ্য, বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে। উদ্দেশ্য বলতে কি বলছি আমরা, যার সম্বন্ধে কিছু বলছি। যেমন আমি ভাত খাই, তাহলে কে ভাত খায়, আমি খাই, তাহলে উদ্দেশ্য কে, আমি। যেমন উদাহরণ কি দিয়েছে দেখো, ফাহিম ভাত খায়, ফুয়াদ বিদ্যালয়ে যায়। এখানে ফাহিম ও ফুয়াদ হচ্ছে উদ্দেশ্য। এরপরে হচ্ছে বিধেয়। বিধেয় কি জিনিস, বাক্যে উদ্দেশ্য সম্বন্ধে যা কিছু বলা হয় তাকেই বলছে বিধেয়। যেমন ফাহিম ভাত খায়, ফুয়াদ বিদ্যালয়ে যায়। এখানে ফাহিম ভাত খায় এবং বিদ্যালয়ে যায়, এই দুটো অংশ হচ্ছে বিধেয়। চলো আমি তোমাদের জন্য একটা বোর্ডে লিখি। দেখো আমি বোর্ডে দুটো লাইন লিখেছি, একটা বই থেকে লিখেছি ফাহিম ভাত খায়, আর একটা আমি নিচ থেকে দিয়েছি আমি ঘুমাতে যাই। এখন দেখো যেটা উদ্দেশ্য বলেছে কাকে, যে যাকে নিয়ে কথা হচ্ছে, বাক্যে যার সম্বন্ধে বলা হচ্ছে সেই হচ্ছে উদ্দেশ্য। তো প্রথম বাক্যটাতে দেখো কার সম্বন্ধে বলা হয়েছে, ফাহিম সম্পর্কে বলা হয়েছে, যে ফাহিম ভাত খায়, তাহলে কার সম্পর্কে বলা হয়েছে, ফাহিম সম্পর্কে। আর দ্বিতীয় বাক্যে দেখো আমি ঘুমাতে যাই, এখানে কার সম্পর্কে বলা হয়েছে, আমার সম্পর্কে, মানে আমি সম্পর্কে। তাহলে এখানে ফাহিম এবং আমি দুটোই কি উদ্দেশ্য। এই দুটোই হচ্ছে উদ্দেশ্য, কারণ এই দুটো সম্পর্কে সম্পূর্ণ বাক্যটা বলা হয়েছে। আর বিধেয় কাকে বলছে, বিধেয় বলছে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হচ্ছে তাই হচ্ছে বিধেয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, ফাহিম কি খায়, ভাত খায়। আমি কি করি, আমি ঘুমাতে যাই। তাহলে এই যে আমি ভাত খাই এবং ঘুমাতে যাই, এই দুটো কি, এই দুটো হচ্ছে বিধেয়। এই দুটো হচ্ছে বিধেয়। তো আশা করছি তোমরা বাক্যের উদ্দেশ্য ও বিধেয় এ দুটো বুঝতে পেরেছো। এখানে উদ্দেশ্য ও বিধেয়ের কিছু নমুনা আছে, এগুলো তোমরা বাসায় বসে দেখলে আর একটু ভালো করে বুঝতে পারবে। এরপরে আসো ভাষাগত দিক থেকে বাক্যের গুণাগুণ। ভাষাগত দিক থেকে বাক্যের 3টি গুণ থাকা প্রয়োজন, যেমন আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো আকাঙ্ক্ষা কি সেটা দেখি। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদ থেকে অন্য পদ শোনার যে ইচ্ছা, এক
পদ থেকে অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন মিনা চিঠি ... এখানে চিঠি বলার পর শোনার আকাঙ্ক্ষা জাগে। বাক্যটি পূর্ণাঙ্গ করতে হলে বলতে হবে মিনা চিঠি লিখছে। তারপরে আসক্তি কি জিনিস? আসক্তি হচ্ছে বাক্যে কোনো পদের পর কোন পদ বসবে এসব নিয়মকে আসক্তি বলে। যেমন ভাত খায় সে, এটাকে বাক্যটি আসক্তিযুক্ত, কিন্তু বাক্যটি সাজিয়ে বলা যায় সে ভাত খায়, তাহলে আসক্তি পূর্ণ হবে। মানে আমি যদি বলি আমি যাই স্কুলে, এটা সুন্দর শোনায় না আমি স্কুলে যাই এটা সুন্দর শোনায়? যেটা সুন্দর শোনায় সেটাই হচ্ছে কি আসক্তিপূর্ণ, মানে এটাতেই আসক্তি প্রকাশ পেয়েছে এবং বাক্যটি শ্রুতিমধুর হয়েছে, শুনতে ভালো লাগছে। যেমন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, আমি আছি ভালো বা আছি আমি ভালো, এটার থেকে আমি ভালো আছি কথাটা শুনতে বেশি ভালো লাগে। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে। এরপর হচ্ছে যোগ্যতা। বাক্যে ব্যবহৃত পদগুলোর অন্তর্গত ভাবগত সংগতির নামকে যোগ্যতা বলে। বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত এবং ভাবগত সংগতির নামকে যোগ্যতা বলে। যেমন গরু আকাশে ওড়ে, এই বাক্যটি একেবারে অসঙ্গতিপূর্ণ বিধায় যোগ্যতা সম্পন্ন বাক্য নয়। যদি বলা হয় গরু ঘাস খায়, তবে তা হবে যোগ্যতা সম্পন্ন বাক্য। যেমন আমরা বলি না অনেক মানে কাল্পনিক কিছু আমরা বলি, যেমন তোমাদের যে ফেয়ারি টেলসগুলো তোমরা দেখো, এখানে অনেক কিছু হয় যা বাস্তব না। এই বাস্তব না এই জিনিসগুলো যদি বলো যে আমি পড়ি আমি আকাশে উঠতে পারি, হ্যাঁ আসলে কি আমরা আকাশে উঠতে পারি? আমরা তখনই আকাশে উঠতে পারি যখন আমরা উড়োজাহাজে চড়ি, কিন্তু নিজে নিজে কি উঠতে পারি? নিজে নিজে আমরা কেউ উঠতে পারি না। তো এই যে জিনিসটা এটাই অসঙ্গতিপূর্ণ, যেটা সম্ভব নয়, যেটা আমাদের বাস্তব জীবনের সাথে মিলে না, সেই জিনিসটা বলা যাবে না বাক্যে। যে এই জিনিসটা যখন আমরা সঠিক করে বলবো যে আমি হেঁটে স্কুলে যাই বা আমি গাড়িতে করে স্কুলে যাই, এটা ঠিক আছে। আমি উড়ে উড়ে স্কুলে আসি, এটা কি হবে? এটা হবে না। তো এই যে সঙ্গতিপূর্ণ, আমি স্কুলে যাই, আমি হেঁটে স্কুলে যাই, পায়ে হেঁটে স্কুলে যাই, এটা হচ্ছে সঙ্গতিপূর্ণ বাক্য। তার মানে বাক্যর যোগ্যতা তখনই সম্পূর্ণ হবে যখন বাক্যে সঠিকভাবে সম্পূর্ণ বাস্তবধর্মী অর্থ প্রকাশ করবে, তখন বাক্য যোগ্যতা সম্পন্ন হবে। ঠিক আছে। এরপর হচ্ছে গঠন অনুসারে বাক্যের প্রকারভেদ। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। আবার অর্থ অনুসারে বাক্য কয় প্রকার? অর্থ অনুসারে বাক্য 5 প্রকার: বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, আদেশসূচক বাক্য, বিস্ময়সূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য, প্রথমে আসি সরল বাক্য। যে বাক্য একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন মনিরা হাসে বা শাকিরা গান গায়। ঠিক আছে। তো এখানে দেখো একটা কর্তা এবং একটাই কাজ হচ্ছে, একজন কর্তা হচ্ছে যার নাম বলছি সে, এবং যে কাজটি করছে সেটা হচ্ছে ক্রিয়া। তো দুটো জিনিস এখানে ব্যবহার হচ্ছে। শাকিরা গান গায়, শাকিরা একজন কর্তা আর গান গায় সেটা হচ্ছে ক্রিয়া। তার মানে দুটো জিনিস দিয়ে একটা বাক্য গঠন। এটা একেবারে সরল বাক্য। তো যেমন আমি ভাত খাই, কে ভাত খায়? আমি ভাত খাই। তো আমি হচ্ছে গিয়ে কর্তা এবং ভাত খাই সেটা হচ্ছে ক্রিয়া। তো এই জিনিসটা মিলেই যে বাক্যটা হচ্ছে সেটা হচ্ছে সরল বাক্য। জটিল বাক্য কাকে বলছে? যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে। যেমন আশ্রিত বাক্য হচ্ছে মা যেটা বলবেন, প্রধান খণ্ডবাক্য হচ্ছে তাই হবে। তার মানে কি? যেমন ধরো আম্মুদের সাথে কথা বলছো, তুমি যা বলো তাই হবে, তুমি যা বলো তাই হবে। তাহলে এই যে আশ্রিত বাক্য হচ্ছে তুমি যা বলো, আর প্রধান খণ্ডবাক্য হচ্ছে তাই হবে। ঠিক আছে। বা যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে। যেমন আমরা বলি না, তুমি যদি ভালো করে পড়াশোনা করো তুমি ভালো ফলাফল করবে। তাহলে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আশ্রিত বাক্য। আর ভালো ফলাফল করবে এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। এই জিনিসটাই হচ্ছে জটিল বাক্যের নিয়ম। তারপর হচ্ছে যৌগিক বাক্য। যখন দুটি সরল বাক্যকে অর্থ প্রকাশের প্রয়োজনে যুক্ত করা হয় তখন তাকে যৌগিক বাক্য বলে। যেমন আমি স্কুলে যাচ্ছি এবং একটু পর ফিরে আসবো,
আমি স্কুলে যাচ্ছি এবং একটু পর ফিরে আসব। এই যে দুটো বাক্যকে আমি এবং দিয়ে যুক্ত করেছি। বা আমি মার্কেটে যাচ্ছি, ও আমার সাথে সেও যাচ্ছে। এই যে দুটো বাক্য আমি বললাম, আমি এগুলো আমার নিজ থেকে বলছি। তো এই জন্য চিন্তা করে দেখো যে আমরা এই ধরনের কথা আসলে সবসময় বলছি, সেটাই আমি বোঝাতে চাচ্ছি। বা আমি স্কুলে যাচ্ছি এবং আমার আম্মুও যাচ্ছে, বা আমার আব্বুও যাচ্ছে, বা আমার ছোট বোন সাথে যাচ্ছে। এখন দেখো এখানে উদাহরণ দিয়েছে, আমি হাঁটবো এবং স্কুলে যাব, আমি চিঠি লিখবো এবং ছবি আঁকবো, ফুয়াদ ও ফাহিম দুই ভাই, সে আসবে এবং আমি যাব। তাহলে দেখো বাক্যগুলো, দুটো বাক্য একসাথে যুক্ত করছে এবং ও এই ধরনের শব্দগুলো দিয়ে, তখন এটাকে কি বলছে? যৌগিক বাক্য। এরপর দেখো অর্থানুসারে বাক্য যেগুলো আছে প্রকারভেদ, এটা তোমরা পড়ে নিও, এটা সহজ। যেহেতু এখানে আর তেমন কিছু নেই, তবে তোমাদের অনুশীলনীর প্রশ্ন খুবই কম দিচ্ছি আমি এবার, যেন তোমাদের কষ্ট না হয়। বাক্য কাকে বলে উদাহরণ দাও, বাক্যের কয়টি অংশ ও কি কি, তারপরে হচ্ছে ভাষাগত দিক থেকে বাক্যের কয়টি গুণাগুণ থাকা প্রয়োজন ও কি কি। এই তিনটা প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে দেখবে, ঠিক আছে? এই তিনটি প্রশ্ন, বাক্য কাকে বলে উদাহরণ দাও, বাক্যের অংশ কয়টি ও কি কি, এবং ভাষাগত দিক থেকে বাক্যের কয়টি গুণাগুণ থাকা প্রয়োজন ও কি কি, এই তিনটি প্রশ্ন তোমরা দেখবে, ঠিক আছে? তো এবার চলো আমরা যে পরবর্তী অধ্যায় 25, অধ্যায় 25টা একটু দেখি। অধ্যায় 25 হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল তোমরা জানো যে ইংরেজিতে টেন্স যেটা আছে সেটাই হচ্ছে ক্রিয়ার কাল, ঠিক আছে? তো ক্রিয়ার কাল কাকে বলে? যে সময়ে কোনো কাজ সম্পন্ন হয় তাকে ক্রিয়ার কাল বলে। ক্রিয়ার কালের প্রকারভেদ, ক্রিয়ার কাল প্রধানত 3 প্রকার: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, ঠিক আছে? বর্তমানকাল কাকে বলে? যে ক্রিয়া বারবার হয় এবং এখন হচ্ছে তার কালকে বর্তমান কাল বলে। যেমন এই যে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, এটা বর্তমান। এই বর্তমান অবস্থাটাই হচ্ছে গিয়ে কি বোঝানো হচ্ছে যে এখন যেটা হচ্ছে, আমি এখন তোমাদের পড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে বর্তমান কাল, ঠিক আছে? যেমন আমি বই পড়ি, তানিয়া ছবি আঁকে। বর্তমান কালকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান ও বর্তমান অনুমান। সাধারণ বর্তমান, যে ক্রিয়া সাধারণ বা নিত্য ঘটে তাকে সাধারণ বা নিত্য বর্তমান বলে। যেমন নাহিদা খায়, সূর্য পূর্ব দিকে ওঠে। যেমন যেগুলো হচ্ছে গিয়ে নিত্য ঘটবে, এটার কোনো পরিবর্তন হবে না। ঘটমান বর্তমান, যে ক্রিয়া এখন চলছে তাকে ঘটমান বর্তমান বলে। পুরাঘটিত বর্তমান, যে ক্রিয়া আগে ঘটেছে কিন্তু তার ফল এখনো রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান বলে। এরপরে হচ্ছে বর্তমান অনুজ্ঞা, যে ক্রিয়া দ্বারা বর্তমানকালের আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা প্রভৃতি বোঝায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে। এটা অনেকটা আমাদের মা বাবার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পড়তে বসো, ঘুমাতে যাও, খেলবে না, এটা খাও, ওটা করো, এই ধরনের, এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। অতীতকাল, যে ক্রিয়া আগে ঘটে গেছে এবং যার ফল এখন অবশিষ্ট নেই তাকে অতীতকাল বলে। যেমন তানিয়া বাড়ি গেল, মানে সে বাড়িতে পৌঁছে গেছে। নবিতা বই পড়েছিল, মানে সে পড়েছিল, এখন উঠে গেছে। অনেক ভাত খেয়েছিল, মানে সে খেয়েছে কিনা জিজ্ঞেস করা হয়েছে, হ্যাঁ সে খেয়েছিল। তো অতীতকালকেও 4 ভাগে ভাগ করা যায়: সাধারণ বা নিত্য অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। ঠিক একইভাবে ভবিষ্যৎকালকেও 4 ভাগে ভাগ করা যায়। তো এগুলো তোমরা ডিটেলস পড়ে নিবে, আমি এখানে ডিটেলসে এখন আর যাচ্ছি না। তো এখানে যে তোমাদের ক্রিয়াপদের চলিত রূপ আছে কিছু, যেগুলো তোমরা ব্যবহার করো, পরীক্ষার জন্য পড়ছো, সেগুলো আমি একটা জিনিস বলছি, তোমাদের ক্রিয়াপদের চলিত রূপগুলো তোমাদের এবারও আমি পরীক্ষাতে বাদ দিয়েছি, ক্রিয়াপদের চলিত রূপ। তো তোমরা এটা আপাতত তোমাদের পড়তে হবে না। এখান থেকে তোমরা যেটা করবে, ক্রিয়াকাল কাকে বলে উদাহরণ দাও, ক্রিয়াকাল প্রধানত কত প্রকার ও কি কি, এই দুটো প্রশ্ন দেখবে, ঠিক আছে?
বাকিগুলো তোমরা অবসর সময়ে বসে পড়বে। আর আমি যদি চান্স পাই ক্লাসে যখন তোমাদেরকে পড়াবো এই অধ্যায়টা, তখন আর একটু বিস্তারিত আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আজকে সময় স্বল্পতার জন্য আমি এখানেই ক্লাসটা শেষ করছি। তাহলে তোমাদের আজকের অনুশীলনী প্রশ্নগুলো, ক্রিয়ার কাল কাকে বলে, ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার ও কী কী এটা দিয়েছি। তারপরে অধ্যায় 22 থেকে দিয়েছি বাক্য কাকে বলে উদাহরণ দাও, বাক্যের অংশ কয়টি ও কী কী, ভাষাগত দিক থেকে বাক্যের কয়টি গুণাগুণ থাকা প্রয়োজন ও কী কী, এই 3টি। তো তাহলে এই 5টা প্রশ্ন আজকে দেখবে। আজকে কোনো HW থাকছে না। সবাই ভালো থাকবে, সুস্থ নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।